আমার ইউটিউব একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে। আজকে হচ্ছে 4/9/2024 4 সেপ্টেম্বর। আমি এখন ডালখোলা স্টেশনে অমৃত ভারত প্রোগ্রামে নতুন প্রকল্পের কাজ চলছে ডালখোলা স্টেশনে। চারিদিকে একদম নিরন্তর দিন রাত কাজ চলছে, স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে। অনেক ফেসিলিটিস মনে হচ্ছে এবার পাওয়া যাবে, ডালখোলাবাসীরা পাবে। আজকে মহানন্দা এক্সপ্রেস এখন 5টা 25 একদম রাইট টাইমে আসছে। মহানন্দা এক্সপ্রেসে আমরা যাচ্ছি বেনারস। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নামবো কালকে সকাল 7টায়, আনুমানিক 7টা পৌনে 7টা নাগাদ। তারপর সেখান থেকে অটোতে বেনারস। আমরা 23 জনের টিম এবার। আমি আর বৃন্দাবনবাবু যাচ্ছি ডালখোলা থেকে মহানন্দাতে, শিশিরবাবু আসছেন বীরপাড়া থেকে মহানন্দাতে, নর্থ ইস্টে 17 জন, কুচবিহার থেকে সুনীলবাবু নিয়ে আসছেন। আর ডুন এক্সপ্রেসে দুর্গাপুর, আসানসোল এবং কল্যাণী থেকে 3 জন যাচ্ছে। মোট 23 জনের ট্রিপ। সাথে থাকুন। যাব এখান থেকে বেনারস, তারপরে যাব অযোধ্যা, তারপরে যাব কুরুক্ষেত্র, সেখান থেকে দিল্লি। 10 দিনের ট্রিপ, একদম জমজমাট ট্রিপ। সব ব্যবস্থা হয়ে গেছে, আহারটার সব সাথে নিয়ে নিয়েছি। সবার রিজার্ভেশন একদম কনফার্ম রিজার্ভেশন। একদম মস্তিতে আছি সব। এখন ওয়েদারও খুব সুন্দর আছে। চলুন সাথে থাকুন, পুরো ট্রিপের বর্ণনা দিচ্ছি আপনাদের। দেখেন এত সুন্দর একটা প্যাকেজ করেছি এবার আমরা। নাইস, সাথে থাকুন সবাই। ফাইন। মহানন্দা এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার থেকে শিশিরবাবুকে নিয়ে সঠিক সময়ে ডালখোলা এসে পৌঁছেছে। আমি আর বৃন্দাবনবাবু অপেক্ষায় করছিলাম। শিশিরবাবু ট্রেনের গেটেই দাঁড়িয়েছিলেন, আমাদেরকে রিসিভ করলেন। একটা গা ছমছম করে ব্যাপার, একটা বিরাট ক্লাইম্যাক্সের মধ্যে আমরা রয়েছি। আর এই দেখুন আমরা নেমে পড়লাম পরের দিন সকালে একদম সঠিক সময়ে মোগলসরাই, অর্থাৎ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, রেলওয়ে স্টেশন। আমরা যে ট্রেনে যাচ্ছি এই ট্রেনটা কিন্তু বেনারসে যায় না। আর দেখুন এসি থেকে নামার পর না আমার লেন্সের সামনে কেমন ময়েশ্চার পড়েছে। হ্যাঁ, এর জন্য একটু লেন্সটা পরিষ্কার করা দরকার, লেন্সটা। যাই হোক, আমরা স্টেশন থেকে ধীরে ধীরে বেরোচ্ছি। এই ট্রেনটা মহানন্দা এক্সপ্রেসটা বেনারস হয়ে যায় না, আমাদের এখানেই তার জন্য নামতে হলো। একটা দারুণ রোমহর্ষক জার্নি এবার। কারণ কি, আমি বছর 6 আগে বেনারসে এসেছি, এটা আমার 3rd টাইম বেনারসে। আর একবার স্কুল লাইফে বেনারসে এসেছিলাম। স্কুল লাইফ ঠিক না, কলেজ লাইফ শেষ করে এসেছিলাম। তখন বয়স অনেক অল্প, তখনকার স্মৃতি খুব সামান্যই রয়েছে। কিন্তু এরপরেও যে 6 বছর আগেও যে এসেছি তারও কিছু খুব সামান্যই আমার মনে আছে। সেইবার আমার সাথে আমার বোন, আমার ভাগ্নিয়েরা সবাই ছিল। এই যে মোগলসরাই স্টেশন কত ডেভেলপ করেছে এখন। বর্তমান কেন্দ্রীয় সরকারের আসার পর বিভিন্ন জায়গায় রেল স্টেশনগুলো খুব ডেভেলপ করেছে। এই মোগলসরাই থেকে আমরা কী করলাম, একটা অটো রিজার্ভ করলাম। কয়জন ছিলাম? 3 জন। অটোটা আমাদের কাছ থেকে 220 টাকা নেবে, বেনারসে পৌঁছে দেবে। কোথায়? অ্যাড্রেস হচ্ছে কেদারঘাট। আমরা বললাম কেদারঘাটের কাছে কোথাও আমাদেরকে ড্রপ করে দাও। রাস্তাঘাট মোগলসরাইয়ের মানে জাস্ট এটা বেনারস। আমরা জানি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র, সুতরাং একটা আলাদা কাজের গতি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, ডেভেলপমেন্ট, উন্নয়নের গতি। তবে আমরা যাই বলি, হয়তো রাস্তাঘাট তৈরি হয়ে যাবে, ব্রিজ হবে, কালভার্ট করবে, কিন্তু মানব উন্নয়নের কাজ কিন্তু হচ্ছে না। ক্রমশ মানুষের মন কিন্তু আরও নিম্ন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। মানব উন্নয়নের কাজ বেশি দরকার। তার ফলে কি হচ্ছে, গাড়ি ঘোড়া এত সুন্দর। বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছি আমরা, গাড়ির মধ্যে নোংরা, বাথরুম টয়লেট পরিষ্কার নেই। এখনও অ্যানাউন্স করতে হচ্ছে কৃপয়া ফ্লাশ ইউজ করে। তার মানে কি, মানব উন্নয়ন হয়নি। তুমি বন্দে ভারত চালু করছো, কিন্তু মানুষের মন কিন্তু ক্রমশ আরও নিম্নগামী। এই যে আমরা কেদারঘাটের কাছে চলে আসি। বেনারসে কেদারঘাটের কাছে আমরা একটা হোটেল পেয়ে গেলাম। 350 টাকা মাথা পিছু। মোট আমরা 22 জন আছি। অবশেষে দেখা গেল কুচবিহার থেকে একজন কম আসছে। তো মাথা পিছু 350 টাকা, এসি রুম, 5 বেডেড, 9 বেডেড, ভালো বেশ দেখলাম। এর থেকে সস্তা হবে না, ওই জন্য আমরা রুমটাকে অ্যাভেল করলাম। আমরা এইমাত্র খবর পেলাম, সুনীলবাবু বললেন কুচবিহার থেকে যে ট্রেনটা আসছে, ট্রেন 4 ঘন্টা লেট আছে নর্থ ইস্ট। আমরা মহানন্দাতে একদম টাইমলি বিফোর টাইমে ঢুকলাম। আর অমৃতারা আসছে,
অমৃতা সুচিত্রা এরা আসছে আসানসোল দুর্গাপুর থেকে। আমি ওদের ট্রেনের লোকেশনটা একটু দেখবো কী পজিশন আছে। জাস্ট ওরা বেনারসেই নামবে, এই একটা সুবিধা আছে। 3 জন মহিলা আছে, কোনো অসুবিধা নেই। এই যে আমাদের হোটেল, বাবা সুন্দর, রুম টুমগুলো বেশ সুন্দর। আমি পরে ডেসক্রিপশান আপনাদের দিব, যদি সম্ভব হয় কথা বলতে পারেন। এছাড়া বেনারসে অ্যাভেলেবেল হোটেল আছে। এবার যেহেতু আমরা অযোধ্যা ঘুরতে যাচ্ছি, রাম মন্দির দর্শন আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে, সেই জন্য আমরা আগেই সিদ্ধান্ত নিই যে রাম নাম লেখা 1 লক্ষ রাম নাম লেখা খাতা বা ডায়েরি আমরা সেখানে জমা করব রাম মন্দিরে। এটা আমরা খবর নিয়ে দেখি। এই যে একটা বই আমি জমা রেডি করেছি, 28,860টা নাম আমার লেখা হয়েছে। দ্বিতীয় বইয়ে অনেকটা লেখা হয়ে গেছে। বাকি সবাই, বৃন্দাবনবাবু, অমৃতা, সুচিত্রা, মাধবী, এই ভারতীদি সবাই লিখেছে। আমার একটু বাকি ছিল, আমি একটু সময় পেয়েছি। এখনও কুচবিহার থেকে সুনীলবাবুরা আসেনি, এই ফাঁকে একটু লিখে নিচ্ছি। কেন এটাতে দেখলাম যে যখন আমরা রাম নাম লিখছি না, তো তখন রাম নাম জপ হচ্ছে কিন্তু মনে মনে। আর আপনি অযোধ্যা যাচ্ছেন, সেখানে অবশ্যই রাম নাম জপ করতে কী অসুবিধা আছে, বরঞ্চ মনটা কিন্তু একটু রামের প্রতি আর একটু বেশি আকৃষ্ট হবে। আমাদের হোটেলটা দেখেন খুব সুন্দর ছিল। এই বেনারসের হোটেলটা কিন্তু সত্যিই সুন্দর ছিল। এসি রুম, ভাড়া মাথা পিছু 350 টাকা করে। বৃন্দাবনবাবু কিন্তু লেখা শেষ হয়নি, উনি লিখেই যাচ্ছেন, এবং শেষ অবধি উনি কিন্তু পুরোটা লিখতে পারেন। এখানে সুচিত্রা বসে লিখছে, সবাই কিন্তু লেখায় ব্যস্ত, কেউ সময় নষ্ট করছেন। ওখানে শিশিরবাবু একটা বই লিখে ফেলেছেন, উনি বললেন আমি আর লিখব না, আমার কাজ শেষ। আর দেখো আমরা এইখানে কিন্তু আমি কী করি জানো তো, আমার প্রত্যেকবার যখন ট্রিপ শেষ হয় তখন আমি একটা গল্পের মতন হার্ড কপিতে গল্পের মতন লিখি। এই আমাদের ওইখানে একটু টিফিনে চলছিল, আমরা স্যালাড ট্যালাড নিচ্ছিলাম এইখানে। আর এই যে ভারতী, এই যে লেখাটা দেখো, এই যে লেখার বইটা সুনীলবাবু চলে এসছেন, আমি ওনার হাতে তুলে দেবো। ওরা সব রেডি। আমার কাশ্মীর ট্রিপের বইটা সুনীলবাবুর হাতে তুলে দিলাম। উনি এই বইটা, উনি গেছিলেন আমার সাথে, তো খুব ভালো লাগে বইটা, কিন্তু একদম নতুন একটা কনসেপ্ট, দেখবেন আপনাদের। এই বইটার মধ্যে আমার ভ্রমণের পুরো ঘটনা লেখা থাকে। যদি কখনও কারো মনে হয় আমার কাছে পাঠাবেন, আমি সফট কপি, আমাকে ফোন করবেন, আমি সফট কপি আপনাকে PDF ফরম্যাটে পাঠিয়ে দেবো। এই ক্ষীরসাগর যে দোকানটা দেখছেন, মিষ্টির দোকান, এটা কিন্তু বৃন্দাবনে খুব নাম করা দোকান। আর এই দোকানের পাশেই একটা আশ্রমে আমরা ছিলাম, এবং দোকানের ভিতরে একটু ঢুকলাম, দেখছি খুব দামি দামি সব মিষ্টি আছে। ক্ষীরসাগর, এই ক্ষীরসাগরটা ছিল আমাদের চিহ্ন, মানে আমরা কোন আশ্রমে আছি সেটা চেনার জন্য আমরা মার্কিং করেছিলাম এই ক্ষীরসাগরকে। এবার আমরা একটু ভোজন করব, দুপুরে ভোজন করে ইসে বেরোবো। দুপুরের আহার শেষ, এবার চললাম আমরা কেদারঘাট দর্শনে। রাস্তাটা বিরাট একটা কুকুরের সাথে দেখো, উড়ে বাবা, বিরাট একটা কুকুর। আর এই দেখো আমরা কেদারঘাট এসেছি, কিন্তু কী আশ্চর্য ব্যাপার দেখো, গঙ্গার জল ফুলে ফেপে একাকার, সমস্ত ঘাটগুলো ডুবে গেছে। আমি তো এর আগে যখন এসেছি কত সুন্দর ঘাটগুলোতে এই মাথা থেকে ও মাথা হেঁটে যাওয়া যায়। আর আমরা এই কেদারঘাটে মন্দিরে ঢুকলাম, মন্দির দর্শন করলাম, কিন্তু এবার দেখছি জলে নামার কোনো উপায় নেই, সিঁড়িতে নামার কোনো উপায় নেই, পুরো সিঁড়ি টিড়ি ডুবে রয়েছে। এই জন্য বোধহয় বর্ষার সময় এখানে বৃন্দাবনে খুব বেশি ভিড় থাকে না, লোক সংখ্যা একটু কম তুলনামূলকভাবে। আমরা এই কেদার মন্দিরটা দেখলাম, দেখে টেকে দর্শন করে শিব মন্দিরে মাথায়, শিবলিঙ্গের মাথায় একটু জল টল ঢাললো সকলে। আর এই দেখো কেদারঘাট, কেদারঘাট কিন্তু খুব নাম করা। আর নামবে কি, এই দেখো সিঁড়ির উপরেই একদম জল, এই জন্য আমরা নিচে নামতে পারছি না। আর একটা যে খবর শুনলাম, সেটা শুনে তো মনটা আরও খারাপ হয়ে গেল। রাতের আরতি দেখার, নৌকায় করে যে রাতের আরতি দেখার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাও বন্ধ আছে এখন, সরকার থেকে বন্ধ করে দিয়েছে। সব নৌকাগুলো পাড়ে বাঁধা, এই নৌকাগুলো একটাও জলে চলবে না। আগে কিন্তু আমরা কী করতাম, নৌকায় করে এই মাথার থেকে ও মাথা সব ঘাটগুলোকে পরিদর্শন করে সন্ধ্যা আরতি দেখতাম নৌকায় বসে বসে, সেটা কিন্তু এবার আর সম্ভব না। সবাই একটু একটু ঘাটে নামলো, গঙ্গার জল মাথায় ছিটালো। স্নানের কোনো উপায় নেই, আমরা ভেবেছিলাম স্নান করব, কিন্তু তার উপায় নেই, এত স্রোত খরস্রোতা, গঙ্গায় নামা ঠিক হবে না। এইখানে দু একটা আশেপাশের মন্দির আছে, সেগুলোকে আমরা দর্শন করলাম ধীরে সুস্থে। এইবার আমরা এখান থেকে বেরিয়ে আর অন্য জায়গায় পরিদর্শনে যাব। প্রথম মন্দির দর্শন তো একদম বৃন্দাবনে প্রথম মন্দির দর্শন, তাই সবাই কিন্তু খুব উৎসাহী ছিল। হ্যাঁ, সারা রাত জার্নি করেও কেউ রেস্ট নিতে চাইছে না। ওয়েদারও খুব ভালো ছিল। হ্যাঁ, সুনীলবাবু এই যে এসেছেন, ওয়েদার খুব ভালো ছিল। তো বললাম চলুন আগে আমরা ঘোরাঘুরি করি একটু। 20 रुपया खीरा और टमाटर, टमाटर 50 रुपये किलो। ठीक ही है बाजार। हाँ, कितना भाव? 300। मोटामोटी हम लोग कहाँ है।
আমরা একটু বাজারঘাট দেখে টোটো ঠিক করলাম। মাথা পিছু 120 টাকা করে ভাড়া নেবে টোটো। কী কী দেখাবে আমাদেরকে? প্রথমে নিয়ে যাবে ভৈরবনাথ মন্দির, তারপর নিয়ে যাবে নমঘাট, তারপরে আমাদেরকে মন্দিরে ছেড়ে দিবে। কারণ কি, এত ভাড়া তো হওয়ার কথা না, কিন্তু কি বেনারসে প্রচণ্ড যানজট, প্রচণ্ড মানুষের র্যাশ, মেন রাস্তাতে তুমি হাঁটতে পারবে না। আমরা বাজার দেখতে দেখতে টোটোতে করে ধীরে ধীরে এগিয়ে চললাম। প্রথমে যাবো আমরা ভৈরবনাথ মন্দির দর্শনে। আর রাস্তায় দেখো একটা ষাঁড়ের কী অবস্থা, বেচারা একটু খেপেছে, ও মাথা টাথা বোধহয় চুল করছে, ওই জন্য এখানে গুঁতো মারছে, ওখানে গুঁতো মারছে। দেখে আমরা একটু ভয় পেলাম যে না না সরে যেতে হবে। এই চলো, এই দেখো ভৈরবনাথের মন্দির। এই ভৈরবনাথের মন্দির দর্শন করেই কিন্তু বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করতে হয়, এটাই নিয়ম। এই জন্য আমরা প্রথমে ভৈরবনাথ মন্দির দর্শনে আসলাম। ভালো লাগলো, বেশ সুন্দর। কিন্তু কি আছে, ফটো তুলতে দেয় না, এই একটা প্রবলেম। মন্দিরগুলোতে ফটো তুলতে দেয় না। আমিও ফটো তুলে আপনাদেরকে দেখাতে পারছি না। আপনাকে কিন্তু এই মন্দির দর্শন করতে আসলে নিজেকে আসতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই। যাওয়ার সময় একটু পানের দরদাম করলাম। বেনারসের পান খাবো না, এটা কখনো হয় নাকি? খেতেই হবে। আর ভৈরবনাথের মন্দিরে যাওয়ার সময় দেখবে তুলসী পাতা, ওপরে এটা ফুলের ভিড় মন্দিরের সামনে। এই যে রাস্তা একজন দেখিয়ে দিল, এই রাস্তাতে যান। আমি কোনো রকমভাবে লুকিয়ে লুকিয়ে একটু ফটো তুলছিলাম, কেউ দেখলেই কিন্তু অবজেকশন করবে। লোককে বোঝানো খুব মুশকিল। এই যে এত মন্দির টন্দিরে ভিড় হচ্ছে, এগুলো সব ইউটিউবে ব্লগ দেখেই মানুষ কিন্তু উৎসাহী হচ্ছে আসার জন্য। কিন্তু কেন যে ব্লগ করতে দেয় না, ভিডিও করতে দেয় না, অথচ বলছে মোবাইলে ভিডিও করা যাবে, এমনি ক্যামেরাতে ভিডিও ফটোগ্রাফি করা যাবে। পলিসি আমি আবার থেকে এই ভৈরবনাথ মন্দিরে একটা আশ্চর্য জিনিস আপনাদের, এই মদ, ইংলিশ মদ আর কি, বিদেশি মদ এখানে প্রসাদ হিসাবে চড়ানো হয়, এগুলো কিন্তু মেনে নেওয়া যায়। তারপরে ওই মদ কী করবে, হোটেলে বসে নিজেরাই খাবে। বেনারসের মতন জায়গায় যেখানে একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে, বাবা বিশ্বনাথের মন্দির রয়েছে, সেখানে এইসব চর্চা একদমই জানি না মানুষের কি ভাবনা চিন্তা। তো চলো আমরা ধীরে ধীরে ভৈরবনাথ মন্দিরে যাচ্ছি। আমি আমার ক্যামেরার এইটা স্টিকটাকে খুলে নিয়েছি আর হাতের মুঠোর মধ্যে ক্যামেরাটাকে রেখেছি, এতে কেউ দেখো অবজেকশন না করে না করে। আর আস্তে আস্তে আমি একটু লুকিয়ে লুকিয়ে ফটো তুলছিলাম। এই যে ভৈরবনাথ মন্দিরে আমরা চলে এসেছি। এখানে একটু ভিড় আছে, কিন্তু খুব বেশি সময় লাগলো না আমাদের দেখতে। ভৈরবনাথ দেখে আমরা পিছন দিক দিয়ে বেরোলাম। বেরিয়ে সবাই বলছে একটু চা খাবে, কেউ বলছে চা খাবে, চলো একটু বিকালবেলা হয়েছে খাওয়া যেতেই পারে, একটু কেউ বলছে মিষ্টি খাবে। সুনীলবাবুর মিষ্টি তুললো, ওই জন্য উনি সবাইকে একটু দল টল করে মিষ্টি মিষ্টি খাওয়ার ব্যবস্থা করলেন। এবার আমরা চলে যাচ্ছি ওখান থেকে। এইখানে একটা কিন্তু আশ্চর্য জিনিস, আন্ডারগ্রাউন্ড পার্ক। দেখো গাড়িটা কীভাবে বেরোচ্ছে, আমাদের অটোগুলো এই আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে ছিল। এই দেখো নিচ থেকে বেরিয়ে দারুণ দৃশ্য। এইবার আমরা এখান থেকে আবার চললাম বেনারসের একদম মারাত্মক ভিড়কে পাশ কাটিয়ে শহরের বাইরে দিয়ে নমঘাট। এই যে নমঘাটের কাছে চলে এসেছি। রাতের আলোতে এত সুন্দর লাগছে। তোমরা সবাই এসো এখানে, বাড়িতে বসে ভিডিওতে দেখে খুব বেশি মজা পাবে না, তোমরা সরাসরি এসো বেনারসে। আর যারা এসেছে তারা তো জানে কত সুন্দর এই জায়গাগুলো। আমরা এই নমঘাটে, আমার ক্যামেরাতে না রাতে খুব ভালো ফটো আসে না, এটা দিনের ক্যামেরা, তবু আমি চেষ্টা করছি একটু একটু তোলার জন্য। নমঘাটে কিন্তু একটা খুব খারাপ লাগা ব্যাপার আছে, কি সেটা হচ্ছে গত মাসে কিন্তু বেনারসে বন্যা হয়, গঙ্গার জল কিন্তু অতিরিক্ত বেড়ে যায়, বন্যা হয়। আর সব ঘাট টাটগুলোকে কী করেছে, একদম বন্ধ করে দিয়েছে। কাদা মাটি একদম ঘাটের, গঙ্গার কাদা মাটি সব ঘাটগুলোকে একদম নোংরা করে দিয়েছে। এই জন্য ঘাটে নামার কোনো উপায় নেই। এখন সরকার থেকে এইগুলোকে যতক্ষণ না জল নামছে তারপর পরিষ্কার হবে, তারপরে আবার। हम लोग तो यही रहते हैं, यहीं पर हाँ बनारस में। हाँ। बाबा का यहाँ आगे मठ है, है, आगे मठ है, आगे मठ है, और बैठ के खाई नहीं खाते हैं। ये सब खाना वाना पका के खाएंगे बोल के तेल लिए क्या? हाँ।
तो खैनी नहीं खाना चाहिए था। मठ में आप अच्छा, तो तेल कहाँ एक लिया? गेरुआ कपड़ा पहने हुए हैं की सब्जी कैसे बनेगी? तो मठ में बनता और है तो आप लोग को आप खैनी बनाना खाते हैं, पड़ता ये है तो एकदम ठीक ना है, एकदम क्या? अपना ठीक अपना है। बनाना पड़ता है, है ना, इसको एकदम बंद कर दीजिए। अपना अपना बनाना भगवान का नाम करते हैं और ये सब खाते हैं, आप निशा लोग क्या खाते हैं। पंडित है? नहीं पंडित हाँ, नहीं है बेटा, पंडित है तो आप लोग नहीं चिनिएगा तो कौन काम हाँ, नीचे नंबर ना वो ये घाट देख रहे हो चलो ऊपर देखिए, रखो रखो। তোমাদের ঘুরবো না, ও ঘুরবে। घुटबे ना এই দেখো গঙ্গার জল কোথায় উঠেছিল, আর এগুলো সব কাদা, এই জন্য লাইট টাইট সব বন্ধ। আমরা নমঘাটের আনন্দ উপভোগই করতে পারলাম না, আসল দৃশ্য নমঘাটে দেখতে পারলাম না। কিন্তু এখানে অ্যামিউজমেন্টের দারুণ ব্যবস্থা, এই যে রং বেরঙের সব গাড়ি ঘোড়া, মানে একদম আধুনিক একটা পার্ক তৈরি করেছে নমঘাটটাকে। আর মানুষের একটু ভিড় আছে, এইগুলো সব আধুনিক সমস্ত সিস্টেম লাগানো আছে, মানুষ এখানে আসছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, ইসলাম সম্প্রদায়, মুসলিম মেয়েদেরকেও আমরা এখানে দেখলাম। আর এখানে বসার ব্যবস্থা, ঘোরাফেরা, এখানে একটা মন্দির রয়েছে, আমরা এই মন্দিরটাকে একটু দর্শন করলাম, দর্শন করে ওখানে একটু প্রসাদ নিলাম, হ্যাঁ প্রসাদ নিয়ে তারপরে আবার বের হলাম। ওয়েদার বেশ সুন্দর, অন্ধকার চারিদিকে, খুব বেশি লাইট নাই। এই যে সবাই একটু একটু করে প্রসাদ খাচ্ছে, শিশুবাবু খুব খিদে পেয়েছে, একদম সঠিক সময় প্রসাদ পেয়েছে, ছোলা প্রসাদ খেয়ে নিল। এবার আমরা আসলাম বিশ্বনাথজি দর্শনে। বাবা বিশ্বনাথ দর্শনে গোধুলিয়ার মোড়ে আমাদেরকে টোটোওয়ালা নামিয়ে দিল, ওখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে, টোটোর ওখানে নো এন্ট্রি আছে। আর কি মারাত্মক ভিড় ভাবাই যায়, কোনো রকম বৃষ্টিও পড়ছে, মাথায় ছাতা নিয়ে আমরা কোনো রকমে বাবা বিশ্বনাথ মন্দিরে পুরো কনসেপ্ট, আমি 6 বছর আগে যে এসেছি আর এখন একদম পুরো জায়গার পরিবর্তন হয়ে গেছে। এন্ট্রি গেট ফেটগুলোকে পুরো পরিবর্তন করে দিয়েছে, আগে তো অন্য দিক দিয়ে যাওয়া যেত, এখন দেখছি সব পরিবর্তন করে দিয়েছে। এইখানে আমরা লকারে সব জিনিসপত্র রাখলাম, রেখে বিশ্বনাথজি দর্শনে বের হলাম। এই যে সব লকারে জিনিসপত্র রাখা আছে, বৃষ্টির মধ্যে ছাতা খুলে সব দাঁড়িয়ে আছে। আর ওই যে বিশ্বনাথজির মন্দির, ভিতরে অনেকটা যেতে হয়, লকারে জিনিসপত্রগুলো রাখতে একটু সময় লাগে। সবাই এখানে কিন্তু লকারে তুমি মোবাইল টোবাইল কিচ্ছু নিয়ে যেতে পারবে না। আর লকারে জিনিস রাখার আবার একটা শর্ত আছে, ও তোমার কাছ থেকে 100 টাকা বা 150 টাকা যাই চার্জ করুক, তার বিনিময়ে কিন্তু তোমাকে প্রসাদ দিয়ে দেবে, হ্যাঁ, আর তোমাকে ওই জিনিসপত্রগুলোকে রেখে একটা চাবি দিয়ে দেবে, তুমি এসে খুলে আবার নিয়ে নেবে। ভেরি গুড। আর এই যে পাশে দেখো অন্নপূর্ণা মন্দির, এই অন্নপূর্ণা মন্দিরে কিন্তু আমরা রাতে করেছিলাম, হ্যাঁ, রাতে আমরা এখানে প্রসাদ গ্রহণ করেছিলাম। আমূল পরিবর্তন দেখো, খুব সুন্দর। ভিতরে বিশ্বনাথজি, এটা কিন্তু জ্যোতির্লিঙ্গ, বাবা বিশ্বনাথ কিন্তু আমাদের ভারতবর্ষে 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ। এটা দর্শন আমি এর আগেও 2 বার করেছি, এবারে দর্শন একটু অন্যরকম ছিল, তাই না? এই অন্নপূর্ণা মন্দির ওই যে পিছন দিকে দেখা যাচ্ছে, মন্দিরের পাশেই একদম, ওখানেই কিন্তু আমরা রাতে প্রসাদ নিলাম। ইডলি আর সাম্বার আর বড়া, এই ছিল রাতের প্রসাদ। মন্দিরের ভিতরে তো ছবি তোলা যাবে না, তোলা নিষেধ আছে। তারপরে ওখান থেকে ধীরে ধীরে আমরা বর্ষার মধ্যে দেখলাম আর পায়ে হাঁটা যাবে না, আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে পড়লাম টোটো ধরেই। গোধুলিয়ার থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ছিল। আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটু পায়ে হেঁটেই ওই সব দিকে যাব, বাড়ি ফিরবো দেখতে দেখতে, কিন্তু বৃষ্টির কারণে আর আমরা পায়ে হাঁটা রিস্ক নিলাম না, আমরা টোটোই ঠিক করলাম। একদম ঝকঝক করছে, শহরে অনেক উন্নতি হয়েছে বেনারসে, আমি বছর 6 আগেও যা দেখেছি তার থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে। তো আমাদের রাতের আহার হয়ে গেছে, আর চিন্তা নেই। এই বৃষ্টিতেই টোটোতে উঠলাম ছাতা টাতা নিয়ে, এই দেখো ধীরে ধীরে এদিক তাকাতে তাকাতে আমরা চললাম। এই চোখা লিট্টির দোকান, এখানে কিন্তু লিট্টি চোখার অনেক দোকান আছে, আর সব এই দেখো বৃন্দাবন ও ছাতা খুলে শিশিরও একটু একটু ভিজছে, দারুণ। এই দেখো এরা সব দর্শন করে বেরিয়ে এসেছে। তারপরে আমরা এখান থেকে আর বেশি অপেক্ষা করবো না, রাত এখন 9টা বাজে। আর এই যে কলা পাতাগুলো দেখছো না, কলার ছোটো ছোটো কলা গাছগুলো, এগুলো কালকে কি একটা পুজো রয়েছে, এগুলো 50 টাকা করে 4টা পাতা বিক্রি হচ্ছে।
ফল মূল একাকার কাণ্ড, এলাহি ব্যাপার এইসব জায়গায়। ওই যে মন্দির থেকে আমরা এখনও যাইনি দর্শন করে, এইবার দেখো ফাইনালি এই গেট দিয়ে আমরা ঢুকবো। এতক্ষণ আমরা মন্দিরের কাছাকাছি আসছিলাম, দেখে টেকে এইবার আমরা বেরোলাম। এই যে টোটো ধরে আমরা বেরোচ্ছি, বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি হোটেলে গিয়ে। হোটেলে আমাদের আজকে সব ব্যবস্থা করাই আছে, আহারও হয়ে গেছে, প্রসাদ গ্রহণ হয়ে গেছে, কোনো চিন্তা নেই। আমরা জাস্ট হোটেলে পৌঁছানো, ব্যাস আর কিচ্ছু নয়। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে একটু ট্যুরিস্ট কম থাকে, কিন্তু এই অ্যাডভান্টেজগুলো নিতে হবে। বেনারস বা যে কোনো ট্যুরিস্ট সেন্টারে যেখানে তুমি যাচ্ছ, প্রচণ্ড যদি ভিড়ভাড়টা হয় এমনি সিজনে, তাহলে অফ সিজনে যেতে হবে, তখন একটু কম পয়সা থাকা যায়, কম ভিড়ের মধ্যে দর্শনগুলো ভালো হয়। হ্যাঁ, আমরাও সেই সুযোগটাকে কাজে লাগিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। আমরা বললাম চলো, বর্ষার সময় লোকজন কম হবে, আর এই সুযোগে আমরা একটা ঘুরে আসি। আর বৃষ্টি হলে কী আর হবে, এক আধ দিন একটু নষ্ট। আজকে 6 সেপ্টেম্বর 2024, আমাদের অযোধ্যা বেনারস অযোধ্যা ট্রিপের দ্বিতীয় দিনের জার্নি। আজ আমরা দ্বিতীয় দিনের জন্য বেরিয়েছি। আজকে আমাদের অনেক প্রোগ্রাম। আমরা এখান থেকে যাবো সারনাথ, তারপরে ভারত মাতা মন্দির, তারপরে সর্বদাই মন্দির, এগুলো দর্শন করে দুপুরে আহার করে একটু স্নান টান করে, হ্যাঁ, তারপরে আবার আজকে বেনারসে একটু ঘোরা। কালকে আমাদের এখান থেকে যাত্রা শেষ। গতকাল আমরা বাবা বিশ্বনাথজির মন্দির দর্শন করলাম, বৃষ্টিতে ভিজে ভিজে, রাত্রেবেলা দর্শন খুব সুন্দর লাগলো। তারপরে ওখান থেকে অন্নপূর্ণা মন্দিরে রাতের আহার খুব সুন্দর, ইডলি বড়া সম্বর দিয়ে রাতের আহার। তারপরে বাড়ি ফিরলাম 10টা। সকালবেলা যোগের ক্লাস করলাম, অনলাইনে যোগের ক্লাস, এখানে ওয়াইফাই আছে হোটেলে, তো খুব সুবিধা হলো, ক্লাস করলাম, এখন বেরোচ্ছি। ফাইন, সাথে থাকো। अरे कितना देगा बाबू आप? 150 150 रुपया मेंबर देगा। हाँ, 6 आदमी, 2 गाड़ी 6 आदमी और 2 गाड़ी 5 आदमी। चलो बैठो, चलो हाँ, एक गाड़ी इधर। बैठो। 150 वो बैठा हुआ तो। गाड़ी बने पर बच गए में 4 गाड़ी बच गई, मैं को पछाने मत करे। আজকে আমাদের যাত্রা শুরু। টোটো ভাড়া করেছি, 150 টাকা মাথা পিছু ঠিক হয়েছে। বেলা 1টা পর্যন্ত আমরা চলে আসবো। এখন সকাল 9টা। মাথা পিছু 150 টাকা করে নিবে, সারাদিন ঘোরা, 3টে পয়েন্ট দেখাবে, সারনাথ, সর্বেদ মন্দির আর হচ্ছে ভারত মাতা মন্দির। এগুলো কিন্তু বেনারস শহর থেকে একটু দূরে দূরে, এই জন্য একটু টোটো ভাড়া বেশি লাগলো। 22 জন আছি, চলো দেখা যাক কী হয়। আর এই যে দেখো, টোটোতে করে আমরা বেরিয়েছি বেনারস থেকে, সকাল 9টা 10 বেরোলাম আমরা। সারাদিন বলতে আমরা টার্গেট রেখেছি দুপুরের মধ্যে, বেলা 1টা-1:30টার মধ্যে যেন হয়ে যায়, এরকমভাবে আমরা ফিরে আসবো। আমাদের প্রথম দর্শনীয় জায়গা ছিল ভারত মাতা মন্দির। ভারত মাতা মন্দির কিন্তু এর আগে আমরা বেনারসে এসেছি বা অনেকে আসে, আমার মনে হয় না খুব কম মানুষই দেখে। মহাত্মা গান্ধী এই মন্দিরটিকে উদ্ঘাটন করেন 1936 সালে, তার একটা নিদর্শন। ভারত মাতা মানে এখানে কোনো মূর্তি নেই, কিন্তু ভারতের মানচিত্রকে মায়ের রূপ দেওয়া হয়েছে এখানে, এবং সেই মানচিত্রই হচ্ছে এই মন্দিরের মূর্তি বলতে পারে, ভারতের মানচিত্রটাই। কিন্তু মানচিত্রটা এত সুন্দরভাবে বানানো, পাথরের, মনে হচ্ছে পাথরের। তো চলো আমরা এটাকে দেখবো। আমরা সবাই মিলে এসেছি, আজকে 22 জনই একসাথে আছে আমরা। আমাদের প্রথম দিন তো ভালোই কেটেছে, আজকে দ্বিতীয় দিন। ওয়েদার খুব ভালো আছে, ছাতা নেওয়ার প্রয়োজন হয়নি। মন্দিরের গেটেই কিন্তু বন্দে মাতরম গানটি সুন্দরভাবে লেখা, খুব ভালো লাগছিল আমাদের, হ্যাঁ, দেখে। একটু দেশভক্তি, আধ্যাত্মিকতা তো আছেই, তার সাথে একটু দেশভক্তি, একটা নতুন টেস্ট ছিল এইখানে। তো চলো আমরা মন্দিরের ভিতরে আস্তে আস্তে ঢুকি। মন্দিরের বাইরে এরকম দেখবে দেয়ালের মধ্যে পাথরের মধ্যে লেখা রয়েছে, খুব সুন্দর। এইবার আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। এই যে ভারত মায়ের মানচিত্রটা চারিদিক দিয়ে ঘেরা, অনেক পুরনো, কিন্তু খুব বেশি রক্ষণাবেক্ষণ নেই। মন্দির বলছে, কিন্তু তুমি মন্দিরের কনসেপ্ট এখানে পাবা না।
আবার মন্দিরের মধ্যে যেমন মূর্তি থাকে সেই মূর্তি তুমি পাবা না এখানে। তুমি যদি এটাকে মন্দির বলো, এই হচ্ছে ভারতের মানচিত্র, এটাই হচ্ছে এখানকার মূর্তি, এটাই পূজিত হয় এখানে। খুব ভালো লাগলো, নিউ কনসেপ্ট একটা, এটাই হওয়া উচিত আমাদের। ভারত মাকে মাতৃরূপে পুজো, বাহ দারুণ, খুব সুন্দর। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম। আমরা এখন ভারত মাতা মন্দিরে। এই মন্দিরের একটা বৈশিষ্ট্য কি, মন্দির বলছে ঠিকই, এখানে তো পুজো মূর্তি টুর্তি নেই। এখানে রয়েছে ভারতবর্ষের মানচিত্র, পাথর দিয়ে তৈরি ভারতবর্ষের মানচিত্র, খুব সুন্দর লাগছে। আর যেহেতু মন্দিরটা একটু পুরনো হয়ে গেছে, অনেক নিদর্শনই এখন দেখুন একটু কিছু হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর। ভারতের মানচিত্রটা তো একবার দেখলাম, আর একবার দেখলাম। এই যে সমস্ত মানচিত্রটাকে पाथर देखी क्या इसके बारे में 1936 में ये है ना, इसको खींच लीजिए। हाँ। लंबा चौड़ा है ना। ना एक बार बताइए ना, 19 कौन बनाया है? इसको बनवाते शिव प्रसाद गुप्ता जी। हाँ। महात्मा गांधी जी 1936 में हाँ। इसका उद्घाटन किए थे। 1936 में। हाँ, 1936 में। और ये संपूर्ण एकदम अखंड भारत का है। हाँ, पाकिस्तान नो, बांग्लादेश नो, उस समय बंटवारा नहीं भया, नहीं है अखंड भारत। अखंड। हाँ, इसको बनवाए तो दाढ़ी वाले शिव प्रसाद गुप्ता जी। शिव प्रसाद गुप्ता। ये बगल वाला कौन है? उनके घर के लिए। और इधर? अरे उन्हीं के घर कहीं है, आप कहें वो कौन हो? हाँ, उनसे जो মন্দিরের বাইরের পার্কটা কি সুন্দরভাবে সাজানো। তবে বলবো যে একটু নজরদারির অভাব আছে, হয়তো আগামী দিনে সরকার এটাকে আরও সুন্দরভাবে সাজাবে। আর একটা খুব সুন্দর খবর দিই আপনাদেরকে, এই পার্কের পাশেই কিন্তু বেনারসে রোপওয়ে তৈরির কাজ চলছে। ওই যে বিরাট বিল্ডিংটা দেখছেন, এই দেখুন লেখা রয়েছে রোপওয়ে, বেনারস রোপওয়ে। এইখান থেকে বেনারসে বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যবস্থা হচ্ছে। ভিডিও এখানে শেষ হলো, সবাই ভালো থাকবে।